তখন সাকিব বলল, সারপ্রাইজ। আপু আমার দিকে শুধু তাকিয়ে আছে, কোনো কথা বলছে না, চোখ দিয়ে পানি পড়ছে, যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। কেমন দিলাম সারপ্রাইজ? কি ভাবছেন আমাকে মেরেছে? না, এবার আমার গালে পড়েনি, সাকিবের গালে পড়েছে। সাকিব চর খেয়ে মাথা নিচু করে নিয়েছে, আর কিছু বলছে না। তোর সারপ্রাইজের গোষ্ঠী মারি। তোকে গত 2 দিন ধরে আমার সন্দেহ হয়েছিল। আমি তোকে কতবার প্রশ্ন করছি, তুই একটাবার আমাকে বলছিস তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? নিজের ভালোবাসার মানুষের কাছে মনের কথা লুকানো, এ কী রকম ভালোবাসা? আজ মনে হচ্ছে তুই আমাকে ভালোই বাসিস না। সাকিব মাথা নিচু করে আছে, ওর চোখে পানি। এইসব তুমি কি বলছো? সব সত্যি বলছি। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে ভালোবাসার মানুষের কাছে মনের কথা লুকাই, এমন কাউকে আমি চাই না। সিমি আপু কাঁদতে কাঁদতে বলতে লাগলো। আমি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছি। সিমি আপুর চেঁচামেচি শুনে মা এই রুমে চলে আসলো। কি হয়েছে এত চেঁচা? আর কিছু বলতে পারলো না। আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চশমাটা খুলে মুছে আবার চশমাটা পরে নিল। এরপর ভালোভাবে তাকালো, গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এসে আমার মুখে হাত বোলাতে লাগলো। আমি হাতটা ধরে মুখের কাছে নিয়ে চুম্বন করতে লাগলাম। বাবু, তুই ফিরে এসেছিস। তুই মায়ের কাছে ফিরে এসেছিস বাবা। আমি জানতাম আমার বাবু আমার কাছে ফিরে আসবে। সিমি দেখ, তোকে বলেছিলাম না আমার বাবুর কিচ্ছু হয়নি। আমার বাবু কিচ্ছু হতে পারে না। আমি মাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি, তোমার বাবু ফিরে এসেছে। আল্লাহ তাআলার রহমতে আর তোমাদের দোয়ায় আমার কিছু হয়নি মা। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজ কতদিন পর মাকে জড়িয়ে ধরলাম। এতদিন কোথায় ছিলিস বাবা? মায়ের কথা একটা বারও মনে পড়েনি? একটা বারও খবর নিতে মন চায়নি? জানিস না তোর মাটা তোকে ছাড়া একদম থাকতে পারে না। এত অভিমান তোর আমাদের উপর। আমাকে মাফ করে দাও মা, কিন্তু বিশ্বাস করো তোমাদের ছাড়া একদম ভালো ছিলাম না। এরপর মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদলাম। এরপর মাকে ছেড়ে দিয়ে লামিয়াকে সামনে এনে বললাম, মা, এ হচ্ছে লামিয়া, তোমার ছেলের হবু বউ। তোমাকে না জানিয়ে পছন্দ করেছি, আমাকে ক্ষমা করে দিও। ধুর পাগল, বৌমা হিসেবে নয় মেয়ে হিসেবে লামিয়াকে অনেক পছন্দ হয়েছে। আমি আর লামিয়া মাকে জড়িয়ে ধরলাম। পাগলি মেয়ে, আগে বলবি না তুই আমার বাবুর বউ? সরি মা। দূরে সিমি আপু দাঁড়িয়ে আছে। সাকিব হঠাৎ করে রুম থেকে বাহির হয়ে গেল। আচ্ছা মা, আমি যাই। আমি ভাবতে পারি নাই এত বছর পর ফিরে এসে আবার তোমাদের জীবনে সমস্যার সৃষ্টি করব। আমাকে সবাই মাফ করে দিও। লামিয়া চলো। আমি লামিয়ার হাত ধরে চলে যেতে লাগলাম। সিমি আপু বলে উঠল, আর এক পা ফেলে দেখ, খুন করে ফেলবো। যেখানে আমার বন্ধুকে অপমান করা হয় সেখানে আমি থাকবো না। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। সিমি আপু আমাকে জড়িয়ে ধরে গোটা মুখে চুমু দিতে লাগলো। আর ছেড়ে যাস না ভাই, অনেক কষ্ট পেয়েছি। এবার চলে গেলে আর বাঁচবো না রে, মরে যাব। প্লিজ আর ছেড়ে যাস না। আমি সিমি আপুকে ছাড়ানোর চেষ্টা করতেছি। লামিয়া আমার হাত চেপে ধরলো। আমি চুপ হয়ে গেলাম। সিমি আপু অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। সাকিবের এখানে কোনো দোষ নাই। আপু, আমি ওকে কাউকে বলতে মানা করেছিলাম, আর তুই ওকে ভুল বুঝলি। সরি, আমার ভুল হয়েছে। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। সরি, আমাকে না বলে সাকিবকে বল, যা ওকে মানিয়ে নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। আপু চলে গেল। আমরা ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। ওইদিকে সাকিব বাবা মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছে। তখনই সিমি আপু পিছন থেকে বলে উঠল, কি ব্যাপার মা, বাবার কাছে আমার নামে নালিশ দেওয়া হচ্ছে? আমিও কিন্তু নালিশ দেব। সাকিব কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছে না কেন? আপনি এখানে কেন? বারে, তুমি থেকে আপনি? হ্যাঁ, আপনার ভাই এখন ফিরে এসেছে। আপনাদের পরিবার এখন পূর্ণ, তাই আপনারা আনন্দ করেন। আমাকে খুঁজতে এসেছেন কেন? সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দাও প্লিজ। আমার তখন মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। সিমি আপু সাকিবকে জড়িয়ে ধরে বলতে লাগলো। সাকিব সিমি আপুকে ছাড়িয়ে বলল, আরে কি বলছেন এসব? ভুল তো আমার, আপনি ঠিক বলছেন। আমি সরি। এই বলে সাকিব চলে যেতে লাগলো আর সিমি আপু মাটিতে বসে কাঁদতে লাগলো। আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম। সাকিবের সামনে গিয়ে দাঁড়ালাম। শালা, আমার বোনকে কষ্ট দিস, ও না হয় একটা ভুল করে ফেলেছে, মাফ করে দে আর বুকে টেনে নে যা। সাকিব কিছু বলছে না, মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে আছে।
কি এখন যাবি নাকি ক্যালারি খাবি? সাকিব গিয়ে আপুকে উঠালো। আপু সাকিবকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ, আর কখনো এরকম করব না। আরে ঠিক আছে পাগলি, আর ক্ষমা চাইতে হবে না। ওই স্যার পিরিত করতে হবে না, এখন চলো কেক কাটবো। আপু লজ্জায় মুখ লুকালো। তুই যখন করিস আমাদের দেখে জ্বলছে। তিনজনই হেসে দিলাম। তারপর রুমে এসে দেখি সাব্বির জান্নাতের সাথে কথা বলছে। এগিয়ে যাও বৎস, জাতি আপনাদের পক্ষে আছে। ধুর শালা, কি যে বলিস না। আজ বোনদের জন্য সবার মুখে শালা ডাক শুনতে হচ্ছে। সবই কপাল, আমি শুধু কাউকে শালা ডাকতে পারছি না। ফাজিল কোথাকার। সবাই হেসে দিলাম। এরপর কেক কাটলাম, সবাই অনেক মজা করলাম। এরপর সবাই আড্ডা দিতে লাগলাম। ভাই, তুই এতদিন কোথায় ছিলিস, আর আজকে এই পজিশনে কেমনে আসলি? সব বলতে হবে আজকে। না, অন্য কোনো একদিন বলবো। না, আজকেই। আচ্ছা তাহলে শোনো, এই সব কিছু আজ ওর জন্য। ও আমার জীবনে না আসলে হয়তো আজ আমার জীবন এরকম হতো না। কেন লামিয়া ভাবি তোর জীবনে আসলো? আচ্ছা শোনো তাহলে অতীত। সেদিন বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টে গিয়ে তোদের সাথে কথা বলার পর তাড়াহুড়ো করে ভিতরে যাচ্ছিলাম। হঠাৎ করে মাথা যেন ঘুরতে শুরু করে, সমস্ত শরীর ঘামতে শুরু করে, চোখ ঝাপসা হতে শুরু করে। এরপর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। ও আর আঙ্কেল এয়ারপোর্টে ছিলেন। আমি মাথা ঘুরে পড়ে গেলে ও দৌড়ে আমার কাছে এসে আমার মাথা কোলে নিয়ে বলতে লাগে, আপনার কি হয়েছে? কথা বলছেন না কেন? কথা বলেন। আব্বু, একটু পানি দাও প্লিজ। আঙ্কেল পানি এনে দেয়। সবাই হাসপাতালে নিতে চাইলে ও কারো কাছে আমাকে ছাড়ে না। একটু পর আমার জ্ঞান ফিরে দেখি আমি ওর কোলে শুয়ে আছি। উঠতে চাইলে ও জোর করে শুয়ে দিয়ে বলতে থাকে, আপনাকে উঠতে হবে না। আপনার কি হয়েছিল? এরকমভাবে মাথা ঘুরে পড়ে গেলেন কেন? আমি তো দেখে অবাক। আমি একজন মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। মেয়েটার চোখগুলো দেখতে পারছি না, কালো পর্দায় ঢাকা, হাতে মুজো, সমস্ত শরীর মিষ্টি কালারের বোরকায় আবৃত। জানি না আমার কি হয়েছিল। আমাকে কিছু খাবার দিবেন? আঙ্কেল তাড়াতাড়ি আমার জন্য কিছু খাবার নিয়ে এলেন। ও আমাকে নিজের হাতে খাওয়াতে লাগলো। খাওয়া শেষে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে এখন? এখন সময় 8:25। আমি শুনে হাওয়া করে কাঁদতে লাগলাম। না, এ হতে পারে না। আমার জীবন এভাবে শেষ হতে পারে না। আমার স্বপ্ন নষ্ট হতে পারে না। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। মা, আমাকে মাফ করে দাও মা। আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি তোমার ভালো ছেলে হইতে পারলাম না। তোমার ছেলের সব স্বপ্ন শেষ মা। হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যে আমার সাথে সবসময় এরকম হয়? আমার স্বপ্নটা এভাবে শেষ করলেন কেন? এর থেকে আমাকে উঠাই নিতেন, তবু ভালো হতো। আমি আর বেঁচে থেকে কি করব? আপনি আমাকে উঠিয়ে নেন, আমি আর বাঁচতে চাই না। এই বলে কাঁদতে লাগলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার কান্না দেখেও কাঁদতেছে। এরকমভাবে বলতে নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কাঁদবেন না প্লিজ। তুমি কোথায় যাবে বাবা, আর কি জন্য যাবে? আমি লন্ডনে যাব, স্কলারশিপ নিয়ে সেখানে ডাক্তারি পড়ার জন্য যাচ্ছিলাম। এখন তো আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমরাও তো সেখানেই যাচ্ছি। আচ্ছা কান্না করিও না বাবা, দাঁড়াও আমি চেষ্টা করে দেখছি কি করা যায়। আব্বু, চেষ্টা না করতেই হবে, না হলে আমিও যাব না। আঙ্কেল একটু মুচকি এসে বললেন, তোমার পাসপোর্টের কার্ডটা দাও তো। আমি আঙ্কেলকে দিলাম। আঙ্কেল চলে গেল। লামিয়া আমাকে ধরে একটা সিটে বসিয়ে আমাকে ধরে বসে আছে। আমার কেমন জানি লাগছে। আমি সরে যেতে চাইলে লামিয়া বলল, একদম সরে যাওয়ার চেষ্টা করবেন না। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলছি? আপনার শরীর অনেক খারাপ, তাই সরে যেতে হবে না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে নিলাম। কিছুক্ষণ পর আঙ্কেল ফিরে আসলো। কী হলো আঙ্কেল? আঙ্কেল কিছু বলছে না। তাহলে কি আমার সব স্বপ্ন শেষ? আমি কি আর ডাক্তারি পড়তে যেতে পারবো না? আল্লাহ, তুমি তো দয়ালু, তুমি এটা করতে পারলে। আমার সাথে কেন এরকম করলে? এই বলে কাঁদতে লাগলাম। আরে দূর বোকা, আগে আমার কথা শুনবে তো। 8:45 আমাদের ফ্লাইট, সাথে তুমিও যাচ্ছ, স্কলারশিপে যাচ্ছ, তাই ওরা অ্যালাউ করছেন। আমি কিছু বলার আগেই লামিয়া বলতে লাগলো, আপু, তুমিও না। ছেলেটাকে শুধু শুধু কাঁদানোর কি ছিল? তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা চলেন, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। লামিয়া আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। আর আঙ্কেল মুচকি মুচকি হাসছে। লন্ডনে পৌঁছানোর পর এয়ারপোর্টের বাইরে এসে আঙ্কেল বললেন, কোথায় থাকবে তুমি? কোথাও ঠিক করা আছে কি? এসব কি বলছো আব্বু?
কেন, আমি কি বললাম আবার? উনি আমাদের সাথেই থাকবে, আর এই অচেনা শহরে উনি কোথায় যাবে বলো? কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু না। আর একটা কথা বললে কী যে করবো আমি নিজেই জানি না। এই কথা বলে লামিয়া একটা কারে গিয়ে উঠল। আমাদের কাণ্ড দেখে আঙ্কেল শুধু হাসছেন। কি করবে এবার? আমি কিছু না বলে কারে গিয়ে উঠলাম। আঙ্কেল মুচকি হাসি দিয়ে কারে এসে বসলেন। কিছুক্ষণ পর বাসায় গিয়ে পৌঁছালাম। বাসাটা খুবই সুন্দর। আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। এটা আমার রুম ছিল, এখন থেকে তোমার। আর পরিচিত হয়ে নেই, আমি লামিয়া চৌধুরী, বাবা মায়ের একমাত্র মেয়ে। এটা আমাদের নিজস্ব বাসা। আব্বু এখানেই বিজনেস করে। আমি সালাফি ইসলাম, বাবা মায়ের একমাত্র অবহেলিত ছেলে। অবহেলিত মানে? কিছু না। যাই হোক, আমরা কি বন্ধু হতে পারি? না, আমি আর কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। লামিয়া মন খারাপ করে চলে গেল। এরপর লামিয়া আমার অনেক কেয়ার করত। আমার কাছে আসতে চাইতো, কিন্তু আমি আসতে দিতাম না। সব সময় এড়িয়ে চলতাম। আজ মেডিকেলের প্রথম দিন। গেটে ঢুকতেই র্যাগের শিকার হইলাম। লামিয়াও ঢুকছিল। আমাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে লামিয়া আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। কেউ কিছু বলল না। বুঝলাম মাইয়ার পাওয়ার আছে। একটু দূরে গিয়ে ছেড়ে দিয়ে চলে গেল। কিছুই বুঝলাম না। এভাবে দিন চলছে। লামিয়া অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি বুঝি না। একদিন একটা মেয়ে আমাকে ডাক দেয়। আমি সাড়া দিয়ে কথা বলতে থাকি। হঠাৎ লামিয়া এসে মেয়েটাকে ঠাস ঠাস করে চড় মেরে বলতে লাগলো, এই মেয়ে, তোমার লজ্জা করে না একটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? আর আপনাকে বলি, আপনি নাকি কারোর সাথে বন্ধুত্ব করবেন না। ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আর রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না, দিলাম দুইটা বসিয়ে। একদম বাজে কথা বলবে না, বুঝে তারপর কথা বলবে। একটা মেয়ের বিষয়ে খারাপ মন্তব্য করতে তোমার লজ্জা করে না? আমার পিছনে পড়ে আছো কেন?